হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। গল্পের নাম ভোজন রসিক সংঘ। একটার পর একটা রসগোল্লা ধরছেন দু আঙুলে শাশ্বতদা, হা করছেন আর মুখে। তারপর হা মুখ দিয়ে শুরুত করে ঢুকিয়ে দিচ্ছেন একটা একটা রসগোল্লা, ঠিক যেন স্ট্রাইকারের ব্যাগ ভলিতে বল ঢুকে যাচ্ছে গোলের জালে। খেতে খেতে হাত নাড়ছেন, পরিবেশনকারীকে আরও রসগোল্লা দেওয়ার জন্য ইঙ্গিত জানাচ্ছেন শাশ্বতদা। তারপর খাওয়া থামিয়ে রঞ্জুকে বললেন, খাওয়ায় আমাকে হারাবে কে? এত সোজা, যতই বাম্পার আর গুগলি দাও, রান আমি তুলবই, আউট করতে পারবে না। শাশ্বতদার খাওয়া দেখে রঞ্জু হাসতে থাকে। শাশ্বতদা তখন ঘাড় নাড়তে নাড়তে বললেন, আমি আর কি এমন খাই? খেতেন আমাদের গুরুদেব, আমার সবচেয়ে প্রিয়জন দুর্বাদল চক্রবর্তী। দুর্বাদল চক্রবর্তী? চিনলাম না তো। তা উনি এখন কোথায়? দুর্বাদলদা এখন পরলোকে, বাজি ধরে সেঞ্চুরি করতে গিয়ে স্ট্রোক। কীরকম বুঝলে ভাই? একে 60 বছর বয়স, তারপরে ভোজন রসিক। ওই বয়সে দাদা আমার একসঙ্গে 50টা রাজভোগ খাওয়ার ধাক্কা সামলাতে পারলেন না। রঞ্জুর চোখ মুখের অবস্থা দেখে শাশ্বত বললেন, বুঝতে পেরেছি ভাইয়া, একজন ভোজন রসিক কেন আমার সবচেয়ে প্রিয়জন তা তোমায় মাথা ঢুকছে না। শোনো, প্রতিটি মানুষ খেটে চলে, তাই না? ছেলেমেয়েরা পড়াশোনা করছে, চাকরি বা ব্যবসা করছে রোজগারের আশায়। চোরেরা চুরি করছে, পকেটমারেরা পকেট কাটছে, অফিস আদালতে আমরা খেটে চলছি। কিন্তু কেন? তা তো ওই উদরপূর্তিরই জন্য। তা উদরপূর্তি যখন জীবনে আসল ব্যাপার, তখন এই ব্যাপারে যে চ্যাম্পিয়ন, তাকে বাহবা দেবে না কেন? সেই মানুষটিকে সবচেয়ে প্রিয় বলবো না কেন? যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে দোষ কোথায়? আরে বাবা, খাওয়ার জন্যই তো সব। খেতে পারা কি এত সোজা? দেখো না, হলুদ ঝোল ভাত খেয়ে কীরকম ঢেকুর তুলছে আমারই সমবয়সী। সেখানে আমি কেমন বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকাচ্ছি দেখছ? তবে আমার একটু ভুলে বোল্ড আউট হয়ে গেলে আমাদের দুর্বাদলদা বাউন্ডারির সীমানায় ক্যাচ উঠতে গেল আর কি। 60 বছর বয়সে 50টা রাজভোগ খাওয়া কি সোজা কথা? ফলে খাওয়া শেষ। মিনিট দুয়েকের মধ্যে টাটা জানালেন পৃথিবীকে। ভদ্রলোক মারা গেলেন। হ্যাঁ, তবে সম্মানজনক মৃত্যু। মাথা উঁচু করে মারা গেলেন। বলো, কে না বেশি খেতে চায়? থুরথুরে বুড়ো মানুষও কি মাংস মিঠাই মন্ডা খেতে চান না? কিন্তু ভয়, যদি বিগড়ে যায় বডি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বডির যন্ত্রপাতিতে মরচে পড়েছে। তবে আবার দুর্বাদলদা কোনো কিছুই পরোয়া করেননি। কি সাহস! জীবন যায় তো যাবে, বডি ঢিলে হওয়া, নাট বল্টু ব্রেকডাউন হয়তো হবে, পরোয়া নেই। লাস্ট জানি কবেই করেছেন হাসতে হাসতে গর্বের সঙ্গে। কি বলো? পাঁপড় পরিবেশনের আগে কনেকর্তা এসে বরযাত্রীদের বিনয়ে বিগলিত হয়ে জিজ্ঞাসা করলেন, আর কিছু নেবেন নাকি? নেব মানে? কখন থেকে হাত পেতে বসে আছি। আপাতত কিলো 2 দই আর গোটা 50 রসগোল্লা হলেই চলবে, তারপর দেখা যাবে। শাশ্বতদার গলা বেশ গম্ভীর। বিষম খান কনেকর্তা। ততক্ষণে দইয়ের ভাঁড় নিয়ে ছুটে এসেছে পরিবেশনকারী। দইয়ের ভাঁড় 2 হাতে নেন শাশ্বতদা, মুখের কাছে তুলে ধরেন। ঢক ঢক করে জল খাওয়ার মতন দই চলে যাচ্ছে পেটের ভেতর। শাশ্বতদার খাওয়া দেখে ভিড় জমে গেছে। ভিড়ের মধ্যে থেকে একজন বললেন, ভদ্রলোকের লিভার মনে হয় দুটো নয়, লিভার আমারই একটা। তবে কি ব্যাপার জানেন? টিপসের জোরে ডুবসাঁতার দিয়ে যাচ্ছি। কি টিপস দাদা? আমায় দিন না। রঞ্জুর গলায় অনুরোধ। দেব, নিশ্চয় দেব। তার আগে মন থেকে লজ্জা ভয় দূর করো।
খেতে পারি না, তবে খাওয়ার ব্যাপারে আমার লজ্জা ভয় কোনোটাই নেই। ভাই বেলুন আর ফুলিও না, ফেটে যাবে। ওই ব্যাপারে আমি এখন কচি শিশু, ভয় কাটাতে পারলাম না। আর তুমি কাকে এত ভয় করেন? ভয় কি ব্যাপার বলো তো? টেলিপ্যাথি নাকি? যাকে ভয় করি সেই আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে সিঁড়ির দিকে তাকাও। কিছুটা দম নিয়ে শাশ্বত অনুনয় করে রঞ্জুকে বলেন, ভাই এ যাত্রায় বাঁচাও, এখন তুমিই ভরসা। তবে আমি যে এত খেয়েছি তা তোমার বৌদি জানবে কি করে? তুমি বদলি প্লেয়ার হয়ে এক্ষুনি নেমে পড়ো মাঠে, বুঝলে? এই দইয়ের হাঁড়িটা 2 হাতে ধরো, অল্প অল্প চুমুক দাও, তারপর যা বলবো চুপচাপ শুনে যাবে, আর ঘাড় নেড়ে যাবে আমার কথায়। রঞ্জু দেখে শাশ্বতদার স্ত্রী সরমা বৌদি সিঁড়ি দিয়ে নামছেন। অবস্থা গুরুতর বুঝে রঞ্জু বললে, আমায় আবার ঝুট ঝামেলা ঝাড়ছেন কেন? আরে ভাই, ঝুট ঝামেলা কেন, শুধু অ্যাক্টিং করে যাবে। ভবিষ্যতে এ বিদ্যে কাজে লাগলেও লাগতে পারে। আর ভোজনের মতো মহৎ কাজে লুকোচুরি খেলায় কোনো অন্যায় নেই। তারপর খাওয়ার ব্যাপারে তোমায় কিছু টিপস বলে যাচ্ছি, তার বদলে আমায় বাঁচাও এ যাত্রায়। রঞ্জু বাধ্য হয়ে শাশ্বততার কথা মতো 2 হাতে দইয়ের ভার ধরেন। একবারে সরমা বৌদির দিকে তাকায়, পরক্ষণে চুমুক দেওয়ার ভান করে। শাশ্বতদা ইতিমধ্যে চোখের নিমেষে রঞ্জুর সঙ্গে বদল করে নিয়েছে খাওয়ার পাতা। সরমা বোমা ফাটাবার আগে সেফটি পজিশন নিয়ে নেন শাশ্বতদা। পাকা অভিনেতার মতো খুব মোলায়েম গলায় সরমাকে বলেন, রঞ্জুর খাওয়াতে দেখতে এসেছি বুঝি? এককালে আমিও খেতে পারতাম, কিন্তু আমি এখন এসব থেকে হাজার দূরে থাকি। কি দরকার বাবা খেয়ে দিয়ে সুস্থ শরীরটাকে অসুস্থ করে তোলার? সন্ধে 7টা, শাশ্বত বাসস্ট্যান্ডে বিশুর তেলে ভাজা দোকানে। সরমা ঘরে নেই, বেরিয়েছে কোথাও। অফিস ফেরত ঘরে ভালো লাগছে না শাশ্বত, তাই চলে এসেছে তেলে ভাজার দোকানে। শাশ্বততার লোভাতুর দৃষ্টি তখন গরম তেলের ওপর ফুটন্ত চিংড়ির চপের ওপর। চপগুলি কড়াইয়ে হেলছে দুলছে, বুঝি বা নেচে চলছে হালকা চালে। নাচার ভঙ্গিতে ভাসতে ভাসতে চপগুলি যেন বলছে, দেখো আমাদের, দেখো কেমন সেজেছি আমরা। শাশ্বত মনে মনে বলছে, আহা কি সুন্দর, কি অপূর্ব গন্ধ তোমাদের। ভোলা যায়, এ জীবন ভুলবো না কোনোদিনও। তুমি এখন কি করছো? বাড়ি চলো। সরমার হুঙ্কারের সংবিত ফিরে শাশ্বতর মুহূর্তে উবে যায় চপ খাওয়ার লোভ। শাশ্বত জানেন সরমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। রেগে গেলে সরমার মুখে রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। মুখ থেকে কখন যেন বেরিয়ে তুবড়ি ঝিলিক, কখনো বা গাছ বোমার দুমদাম আওয়াজ। এই যখন অবস্থা, কি দরকার প্রকাশ্যে রাজপথে বোকার মতো নিজের সম্মান হারানো? তাই বাধ্য হয়ে ফুটফুটে চপগুলোকে বিদায় জানান শাশ্বত। ফিরে আসেন সরমার পিছু পিছু। ঘরে ঢুকে সরমা ফোঁস করে ওঠেন, ওই রকম একটা আজে বাজে ঘুপচি দোকানে ঢুকেছ, কি রুচি তোমার? শাশ্বত চুপ, তবে নিজের মনে বললেন, তুমি তো পেঁপে সিদ্ধ আর হলুদ ঝোল খেয়েই অসুস্থ। তুমি কি করে বুঝবে পোড়া তেলে ভাজা গরম গরম চপের টেস্ট? সরমা তখনও কটমট করে তার দিকে তাকিয়ে আছেন দেখে শাশ্বত উত্তর দেন মাথার ওপর ব্যাট তুলে সোজা পুল করার কায়দায়, কয়েকটা গরম গরম চিংড়ির চপ আনতে গিয়েছিলাম তোমার গেস্ট মানে বর্দিমণির জন্য। এ নিয়ে তোমাকে ভাবতে বলেছে। মাছের চপ আজ আমি ঘরেই বানিয়েছি, হটপটে ঢুকিয়ে রেখে বেরিয়েছি। কোন আক্কেলে পোড়া তেলের চপ আনতে গেছো? আহা, পোড়া তেলের যে কি টেস্ট জানো না? মাঠের ধারে বেড়ে ওঠা ফুলের সঙ্গে তুলনা করছো টবের লাগানো ফুলের? এই সময় ডোরবেল বেজে উঠল। বড়দিদি ঘরে এসেছেন, ছেলে মেয়েদের নিয়ে জমজমাটি আড্ডা চলছে। সরমা লুচি সুজি তৈরি করে ফেলেন কথা বলার মাঝখানে। তারপর টিফিন ক্যারিয়ারে খুলতে খুলতে বলেন, বড়দিদি আপনার জন্য আজ মাছের চপ বানিয়েছি, ভেটকি মাছের। তাই নাকি? ভেটকি মাছের চপ? বাহ! কি শুধু আমি না, আমার ছেলেমেয়েরাও খেতে ভালোবাসে। কিন্তু টিফিন ক্যারিয়ার খুলতে গিয়ে সরমার চোখ ছানা বাড়া, গড়ের মাঠ। শাশ্বতর দিকে তাকে বলি, এ কি ভোজবাজি নাকি? চপগুলো গেল কোথায়? শাশ্বত ঢোক গিলতে গিলতে কোনো
রকমের সামলে নেন। এ তাহলে রঞ্জুর হুলো বিড়ালটার কাজ। বিড়ালটা কি বুদ্ধি, একবারে ম্যাজিক। এদিকে শোনো। সরমা ভেতরে ঘরে যাওয়ার ইঙ্গিত করেন শাশ্বতকে। ভেতরে সরমা কামান দাগার আগে সারেন্ডার করেন শাশ্বত। বলেন, দেখো, দোষ আমার নয়, আমার ওপর রেগো না, দোষ আমার জিভের। এই জীব দিন দিন বড়ই বেয়ারা হয়ে উঠেছে। কি করি বলো। সরমা আজ 2 দিন বাপের বাড়িতে। এই ফাঁকে শাশ্বত নিজের বাড়ির একতলায় খুলে বসেছেন অফিস। অফিস বলতে ক্লাবের অফিস। ক্লাবের নাম ভোজন রসিক সংঘ। দরজার মাথায় ভালো করে সেঁটে দিয়েছেন ক্লাবের প্ল্যাকার্ড। মুখোমুখি চেয়ারে বসে রঞ্জু জানাতে চাই, দাদা, আপনি আমায় টিপস দেবেন বলেছিলেন না, কি হলো? হ্যাঁ, টিপস দেব, তবে আজকে শুধু একটা। শোনো, এই হলো ভোজন বিলাসী টনিক। শাশ্বত ততক্ষণে আলমারির ভেতর থেকে বের করেছে 200 গ্রামের একটি বোতল। টনিকের বোতলটি রঞ্জুর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, জীব ততক্ষণে লোভে কাতর, ততক্ষণ খেয়ে যাবে। আদৌ কষ্ট দেবে না জীবকে, কোনো চিন্তা নেই। খাওয়া 10-15 মিনিট বাদে এই 2 চামচ পাউডার জলে গুলে খেয়ে নিলেই হলো। ব্যাস, ঝামেলা শেষ। ঘণ্টা 3-এর মধ্যে পেটে শুরু হয়ে যাবে ছুঁচোর কীর্তন। জিভে আবার লক লক করবে খিদে। কি আনন্দ তখন। কোথায় পেলে এই ভোজন রসিক টনিক? এটা আমার তৈরি। কি নেই এতে? অ্যালোপ্যাথিক, অ্যান্টিসিড, হোমিওপ্যাথিক, কবিরাজি, ইসবগুল, আরও কত কি। এর সঙ্গে আমি মিশিয়েছি আমার ব্রেন চাইল্ড সোডা। তাহলে পাবলিসিটি দেন, লোকে জানুক। জানাবো, পেপারে বিজ্ঞাপনও দেব, এদেশের ঘরে ঘরে পৌঁছে দেব আমার কথা। আমাদের কথা হলো শুধু খেয়ে যাও, জীব যতক্ষণ চাই চালিয়ে যাও। জীবের প্রতি অবিচার করো না, অন্যায়, ঘোরতর অপরাধ। আর হজম করানোর চিন্তা আমাদের ভোজন রসিক সঙ্গের। আপনার এই অফিস টফিস খুলে বসার ব্যাপারটা বৌদি জানেন? জানেন মানে, জানলে কি এর রক্ষা ছিল? এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। কিন্তু ওই তো বৌদি এদিকে আসছেন। রঞ্জু আঙুল তুলে সামনের রাস্তার দিকে সরমাকে দেখায়। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।